24শে সেপ্টেম্বর 2025 আমি বেরিয়ে পড়েছিলাম মহারাষ্ট্রের 3টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমি কিভাবে আমার এই সমগ্র ট্যুর প্ল্যান সাজিয়েছিলাম তা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আমি কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, আমি নিজে ট্যুর প্ল্যান করে মহারাষ্ট্রের ট্যুরটি সম্পন্ন করেছিলাম। আমি প্রথমে হাওড়া থেকে রাত 11:35 আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম নাসিক। নাসিক পৌঁছেছিলাম 26 তারিখ সকালে। নাসিক স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দুটোই আছে। বাস স্ট্যান্ড থেকে নাসিক ত্রম্বকেশ্বর মন্দিরের বাস ভাড়া পড়ে মেয়েদের জন্য 35 টাকা, ছেলেদের জন্য 70 টাকা। গোটা মহারাষ্ট্র শহরের যেখানেই সরকারি বাসে করে যাওয়া হোক না কেন, মেয়েদের জন্য ভাড়া লাগে অর্ধেক, আর শেয়ার অটোতে ভাড়া পড়ে 150 টাকা। আমি যখন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছেছিলাম ঠিক তখনই একটি বাস ছেড়ে বেরিয়ে গেছিল। পরের বাস আসতে আধ ঘন্টা দেরি ছিল, তাই আমি না দাঁড়িয়ে শেয়ার অটোতে করে ত্রম্বকেশ্বর মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। বাস স্ট্যান্ড ত্রম্বকেশ্বর মন্দিরের একটু দূরে গিয়ে দাঁড়ায়, কিন্তু বাস স্ট্যান্ড থেকে মন্দির হেঁটেই যাওয়া আসা করা যায়। আমার ওখানে আগে থেকে ঘর বুক করা ছিল না, কিন্তু ত্রম্বকেশ্বর মন্দিরের কাছে অজস্র হোটেল আছে, আগে থেকে বুক করে না গেলেও কোনো অসুবিধা হয় না। আমি ওখানে গিয়ে কয়েকটি হোটেল দেখার পরে একটি হোটেলে রুম নিয়েছিলাম। ভাড়া পড়েছিল ডাবল বেড 400 টাকা। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিয়ে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিয়েছিলাম। দুপুরের মধ্যেই আমার দর্শন হয়ে গেছিল। তারপরে আশেপাশের জায়গাগুলি আমি পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম। সাতাশ তারিখ সকালে একটি অটো বুক করে নাসিক সিটি ট্যুর করেছিলাম। সারাদিন ঘুরে হোটেলে পৌঁছেছিলাম সন্ধে তখন 7টা। নাসিক সিটি ট্যুরের মধ্যে সপ্তশৃঙ্গী মাতা দর্শন ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আমরা পঞ্চবটী, তপোবন, কপালেশ্বর মন্দির সবই দর্শন করেছিলাম। আঠাশ তারিখ সকালে হোটেল থেকে লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম নাসিক রেলওয়ে স্টেশন। নাসিক থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম ঔরঙ্গাবাদ স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে শেয়ার অটোতে 100 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম সম্ভাজিনগরের ঘৃষ্ণেশ্বর টেম্পল দেখতে। ঘৃষ্ণেশ্বর টেম্পলের কাছে আমরা কয়েকটি হোটেল দেখার পরে একটি হোটেলে রুম নিয়েছিলাম। ঘর ভাড়া পড়েছিল ডাবল বেড 500 টাকা। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে রাত্রি 8:30টার সময় আমি ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম। তখন ভিড় ছিল না বললেই চলে, একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম। পরের দিন 29 তারিখ সকালে আরও একবার ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম। তখনও মন্দির ফাঁকা ছিল। দর্শন করা হয়ে গেলে আমরা হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম সম্ভাজিনগর সিটি ট্যুর করতে। তার মধ্যে ইলোরা কেভ, দৌলতাবাদ ফোর্ট, বিবিকা মকবরা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
সারাদিন সম্ভাজিনগর ঘুরে আমরা সন্ধেবেলা পৌঁছে গেছিলাম সম্ভাজিনগর বাস স্ট্যান্ড। ইলোরা কেভ প্রত্যেক মঙ্গলবার করে বন্ধ থাকে। সম্ভাজিনগর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা হোটেলে রুম নিয়েছিলাম। হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল না, কিন্তু ওখানে প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধা হয়নি। 30 তারিখ আমরা সম্ভাজিনগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে গিয়েছিলাম অজন্তা কেভ ঘুরে দেখতে। অজন্তা কেভের সামনেই বাস দাঁড়ায়, আর এই অজন্তা কেভ প্রত্যেক সোমবার করে বন্ধ থাকে। ইলোরা কেভ বন্ধ থাকে মঙ্গলবার, আর অজন্তা কেভ বন্ধ থাকে সোমবার। অজন্তা কেভ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। সারাদিন অজন্তা কেভ ঘুরে আমরা সন্ধেবেলা হোটেলে ফিরে এসেছিলাম। আমি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, তাতে আরও বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। পয়লা অক্টোবর আমরা সম্ভাজিনগর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে চলে গিয়েছিলাম শিরডি। শিরডি বাস স্ট্যান্ডে নেমে আমরা ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম সমাধি মন্দির। মন্দিরের কাছেই আমরা রুম নিয়েছিলাম। ভাড়া পড়েছিল ডাবল বেড 400 টাকা। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছিলাম সমাধি দর্শন করতে। দর্শন করা হয়ে যাবার পরে আশপাশের জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম। 2 তারিখে চলে গিয়েছিলাম শনি সিংনাপুর দর্শন করতে। শনি সিংনাপুর দর্শন করে শিরডি লোকাল ট্যুর করেছিলাম একটি অটো বুক করে। পরের দিন 3 তারিখে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম শিরডি বাস স্ট্যান্ড। গন্তব্য ছিল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করা, কিন্তু শিরডি বাস স্ট্যান্ড থেকে একটানা বাস ভীমাশঙ্কর যায় না। তাই শিরডি থেকে প্রথমে চলে গিয়েছিলাম মানচার। মানচারে গিয়ে বাস চেঞ্জ করে ওখান থেকেই ভীমাশঙ্করগামী বাসে উঠে পড়েছিলাম। মহারাষ্ট্রে এসি নন এসি দুরকম বাসই চলে, কিন্তু এসি বাসে সবার জন্য একই ভাড়া। শুধুমাত্র নন এসি সরকারি বাসগুলোতে মেয়েদের জন্য ভাড়া অর্ধেক। আর এই শিরডি থেকে ভীমাশঙ্কর যাবার পথে প্রাকৃতিক দৃশ্য ছিল অতি মনোরম। পশ্চিমঘাট পর্বতমালা সারির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম ভীমাশঙ্কর।
ভীমাশঙ্কর পৌঁছে ওখানে একটি লজে রুম নিয়েছিলাম, সেটি ওখানে গিয়েই বুক করেছিলাম। লাগেজ রেখে ফ্রেশ হয়ে যখন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলাম তখন বাজে রাত প্রায় 8:30। তখন একদম ফাঁকা হয়ে গেছিল মন্দির, ভিড় প্রায় ছিল না বললেই চলে। ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম। পরের দিন সকাল 6টার সময় আরও একবার ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম, তখনও মন্দির ফাঁকাই ছিল। পরের দিন 4 তারিখ চেক আউট করে নিয়ে চলে গেছিলাম পুনে যাবার জন্য ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড। ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে গেছিলাম পুনে। পুনে গিয়ে পুনে স্টেশনের কাছেই আমি হোটেল নিয়েছিলাম। বাস আমাদের নামিয়ে দিয়েছিল পুনে বাস স্ট্যান্ডে। ওখান থেকে লোকাল বাস ধরে চলে গিয়েছিলাম পুনে রেলওয়ে স্টেশন। পুনে বাস স্ট্যান্ড থেকে পুনে স্টেশন মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। লোকাল বাসে ভাড়া পড়েছিল 20 টাকা। পুনে গিয়ে স্টেশনের কাছে হোটেলে রুম নিয়েছিলাম। পরের দিন 5 তারিখে চলে গিয়েছিলাম মহাবালেশ্বর ঘুরে দেখতে। মহাবালেশ্বর জায়গাটি অতি সুন্দর, চারপাশে প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর। 5 তারিখ সারাদিন মহাবালেশ্বর ঘুরে হোটেলে ফিরতে আমাদের প্রায় রাত 9টা বেজে গেছিল। 6 তারিখে গাড়ি বুক করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম পুনে সিটি ট্যুর করতে। সারাদিন পুনে শহর ঘুরে দেখে পুনে স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন বিকেল 5টা বাজে। আর আমাদের ওই দিনই পুনে থেকে ট্রেন ছিল আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়ায় ফেরার জন্য। পুনে থেকে 6:35 আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে আমরা হাওড়ায় ফিরেছিলাম 8 তারিখ সকালে। এইভাবে আমাদের মহারাষ্ট্র 3 জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পন্ন হয়েছিল। আমি এরপরে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, তাতে সম্পূর্ণ বিবরণ দেয়া থাকবে।